আমাকে যখন এতই পছন্দ তখন ছেলের বউ করে নিয়ে আসুন আন্টি। কথাখানা বলে হাসতে হাসতে পেছন ফিরতেই ফেসে গেল তটিনী। তার সামনে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া এক পুরুষ অবয়ব। ঠোঁটের হাসি মিলিয়ে গেল তটিনীর। লোকটি কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অনেকটা অস্বস্তি হলো তটিনীর। লোকটিকে দেখতে পেয়ে আয়েশা সুলতানা ব্যস্ত হয়ে বললেন, এসে গিয়েছিস? যা ফ্রেশ হয়ে, আমি খাবার দিচ্ছি। তটিনী গোল গোল চোখে তাকিয়ে আয়েশা আন্টির সাথে মানুষটির সম্পর্ক বোঝার চেষ্টা করলো। তখনই আয়েশা সুলতানার কথার প্রত্যুত্তরে গম্ভীর স্বরে মানুষটি বলল, আসছি। এতটুকু বলেই লম্বা কদম ফেলে বসার ঘর ছেড়ে ভেতরে চলে গেল। তটিনী কপাল কুঁচকে জানতে চাইল, উনি কে ছিলেন আন্টি? আয়েশা সুলতানা মিটিমিটি হেসে বললেন, তুমি যার বউ হওয়ার প্রস্তাব দিয়েছিলে উনিই তিনি। ভ্রু কুঁচকে গেল তটিনীর। বলল, মানে? মানে ও আমার ছেলে, ওর জন্যই তো আমাদের এখানে আসা। ভীষণ লজ্জায় পড়ল তটিনী। সে তো জানতো না আন্টির আর একটা ছেলে আছে। আন্টির একটি ছেলের সাথেই ওর পরিচয় হয়েছে, যে তটিনীর চেয়ে বয়সে অনেক ছোট। তার ছোট ভাই মিঠুর সাথে একই ক্লাসে পড়ছে। সেজন্যই দুষ্টুমির ছলে এমন বেহাস কথা বলে ফেলল। অস্বস্তি নিয়ে নিজের সাফাই দিয়ে বলল, আপনি ভুল ভাবছেন আন্টি, আমি তো ওনাকে চিনি না। আমি রামির কথা বলেছি। আয়েশা সুলতানা হেসে ফেললেন। বললেন, রামি তো এখনো ছোট, তোমাকে ওর বউ করে আনতে আনতে আমি থুরথুরে বুড়ে হয়ে যাব। তাছাড়া তুমি বিয়ে করার জন্য শেষমেশ আমার ওই বাদর ছেলেকেই পেলে। তটিনী করুণ গলায় বলল, আমি তো আর জানতাম না আপনার আরো ছেলে আছে। আয়েশা সুলতানা ভীষণ মিশুক আর খোলা মনের মানুষ। তটিনীকে অস্বস্তিতে পড়তে দেখে বললেন, এখানে এত লজ্জা পাওয়ার কিছুই নেই মেয়ে। আমার 3 ছেলে 1 মেয়ে, বড় ছেলে আর মেয়েকে বিয়ে দিয়েছি, বাকি দুইটোর এখনো গতি করতে পারিনি। নিজের মেয়েটাকে পরের বাড়ি পাঠিয়ে দিয়ে যেখানে সেখানে মিষ্টি স্বভাবের মেয়ে দেখলে নিজের মেয়ে বানিয়ে ফেলি। অস্বস্তি অনেকটাই কেটে গেল। মিষ্টি করে হাসল তটিনী। এবার লজ্জা কেটে একটু একটু করে কৌতূহল জাগলো। জানতে চাইল, ওনার জন্য এখানে এসেছেন মানে? বুঝলাম না আন্টি। তোমাদের এখানকার একটা কলেজেই চাকরি হয়েছে ওর। আমার ছেলে পেশায় একজন শিক্ষক, একা বাসায় কিভাবে কি খাবে কি থাকবে, তাই আমিও সাথে করে চলে এসেছি। বছরের খুব একটা দেরি হয়নি, তাই রামের ভর্তি নিয়েই ঝামেলা হয় না। বড় ছেলের চাকরি আবার বাসার কাছাকাছি, তাই সে আর বৌমা বাসাতেই রইল। আর বেশি কিছু জানতে ইচ্ছে হলো না তটিনীর। আয়েশা সুলতানাকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে বলল, আপনি তাহলে এক কাজ করুন আন্টি, আমি এখন আসছি। মা আবার ডাকাডাকি শুরু করবে। আয়েশা সুলতানা বাধা দিলেন না, সম্মতি দিয়ে বললেন, আচ্ছা এসো। সিঁড়ি ঘরে এসেই বড়সড় শ্বাস নিল তটিনী। কতটা বিশ্রী পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। জীবনে বোধহয় এমন বিশ্রী পরিস্থিতিতে এই প্রথম পড়েছে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। 4 তলায় যাওয়ার সিঁড়িতে পা রাখল সে। এই 4 তলা বাড়িটি তাদের, ঠিক 4 তলার তারা থাকে, বাকি 3 তলা ভাড়া দেওয়া হয়েছে। আয়েশা সুলতানারাও তেমনি ভাড়াটিয়া, ঠিক 3 তলায় ওনারা থাকেন। এখানে এসেছেন 1 সপ্তাহ। এর মাঝেই বিল্ডিংয়ের সবার সাথে ওনার সখ্যতা গড়ে উঠেছে। ওনার সাথে ছোট ছেলে রামিকে দেখলেও আজকের লোকটিকে এতদিন দেখতে পায়নি তটিনী। রামি ভীষণ চঞ্চল স্বভাবের ছেলে। এ কদিনে সেও সবার সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে। রীতিমতো তাদের ঘরে মিঠুর সাথে আড্ডা চলে রামির। ঘরে ফিরেই দেখল মিঠু রামি দুজনেই তার ফোনের উপর হামলে পড়ে আছে। ছো মেরে ফোন নিয়ে নিল তটিনী। ধমকে উঠে বলল, এই বয়সে ফোনের প্রতি এত আসক্ত হওয়া ভালো নয়। মিঠু চোখ মুখ উল্টে ফেলল, ঘাড় উঁচু করে বলল, এই বয়স? তুমি জানো আমরা ক্লাস 8-এ পড়ি। 8-এ পড়ুয়ার ছেলে আবার ছোট হয়? কানের নিচে দুটো পড়লে আপনা আপনি ছোট হয়ে যাবি। রামি তটিনীর পাশে এসে দাঁড়ালো, আফসোসের সুরে বলল, আফসোস, আজ প্রেম করার বয়সে একটা ফোন চালাতে পারছি না। ফোন না থাকলে মেয়ে পড়াবো কিভাবে? তাই না? বলেই রামির কান মলে দিল তটিনী। রামি ভীষণ বাদর ছেলে। কানমলা খেয়েও তার বাদরামি কমল না। হাসতে হাসতে বলল, বাসায় এত সুন্দরী সিনিয়র আপু থাকতে অন্য মেয়ে পটাতে যাব কোন দুঃখে? থাকুক, ফোন আমার লাগবে না, শুধু সিনিয়র আপু হলেই চলবে। মাঝখানে বাগড়া দিল মিঠু। বিদ্রুপ করে বলল, তোর মতো গরিবের কাছে বোন বিয়ে দিতে দেবো কোন দুঃখে? যার নিজের ফোন কেনার টাকা নেই
সে আমাকে তার একমাত্র শালাকে কিভাবে ফোন কিনে দেবে? তটিনী দুজনের বাতরামো দেখে চোখ কপালে তুলল। অবাক হয়ে মিঠুর কাছে কৈফিয়ত চাওয়ার মতো বলল, তার মানে মিঠু তোকে ফোন কিনে দিতে পারলে আমাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিতি। মিঠু ধূর্ছাই করে হাত দিয়ে ময়লা ছাড়ার অভিনয় করে বলল, এমনিতেও তুমি কাজের না, যদি কাউকে এই অকাজের ঢেকে দান করে একটা ফোন পাই তবে মন্দ কি? রামি তাল মিলিয়ে মিঠুর পিঠে চাপড় মেরে বলল, দেখিস বন্ধু, একদিন আমিও গরিব থেকে বড়লোক হব, তখন তোকে একটা ফোন গিফট করে তোর বোনকে নিয়ে যাব। শুধু অপেক্ষায় থাক। ভাবুক হয়ে জানতে চাইল মিঠু। অপেক্ষা কতদিন? সারা জীবন। ফিক করে হেসে ফেলল তটিনী। সত্যিই ছেলে দুটো ভীষণ দুষ্টু। মিঠুর আমিকে তাড়া করতে করতে দুজনেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। ছেলেকে খাবার দিয়ে পাশে দাঁড়িয়ে রইলেন আয়েশা সুলতানা। ছেলের চুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল চালাচ্ছেন। মাহমুদ খাওয়ার ফাঁকে ফাঁকে টুকটাক মায়ের সাথে কথা বলছে। তার চরিত্র ঠিক রামির উল্টো, ঠান্ডা স্বভাবের ছেলে। হুট হাট রাগ করা তার ধাতে নেই, তবে একবার রাগ হলে তা সহজে পানি হয় না। এক পর্যায়ে মাকে জিজ্ঞেস করলো, নতুন জায়গা কেমন লাগছে মা? বলেছিলাম আমার জন্য কষ্ট করে এখানে আসার দরকার নেই, আমি সবটা সামলে নেব, তুমি শুনলে না? আয়েশা সুলতানা প্রফুল্ল চিত্তে বললেন, নতুন জায়গা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই বিল্ডিংয়ের মানুষগুলো বড্ড ভালো। বাড়িওয়ালার পরিবার কি সুন্দর মিশে গিয়েছে আমাদের সাথে। রামিটা তো বাড়িওয়ালার ছেলেকে বন্ধু বানিয়ে ফেলেছে। তাদের মেয়ে দুটো ভীষণ মিষ্টি, কি সুন্দর করে কথা বলে। ওই যে একটু আগে দেখলে না, সেই মেয়েটাই বাড়িওয়ালার বড় মেয়ে। এখানে সবার সাথে থেকে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়, তুই তো চিন্তা করিস না। মাহমুদের কোনো ভাবান্তর হলো না। এক মনে খাবার চালিয়ে গেল। মা ভীষণ গল্পপ্রিয় আর মিশুক স্বভাবের। সহজেই সবার সাথে মিশে গিয়ে গল্প জুড়ে দেওয়ার ক্ষমতা আছে ওনার, তাই সপ্তাহ পেরোনোর আগেই সবাইকে আপন করে নিয়েছেন। এই স্বভাবের কারণে বারবার ঠকে যান তিনি। একবার এক ভদ্রমহিলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ভদ্রমহিলা ঝোপ বুঝে কোপ মারলেন। দাওয়াতে যাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে বেশ কিছু গয়নাকাটি নিয়ে নিরুদ্দেশ হয়ে যান। পরবর্তীতে জানা গেল এদের কাজই হলো ধান্দাবাজি করা। এর আগেও অনেকের সাথে এমন ঘটনা ঘটিয়েছে, তবুও মায়ের বোঝ হয়নি। তিনি নরম মনের সহজ সরল মানুষ, সবাইকে অল্পতেই বিশ্বাস করে ফেলেন। চৈত্র মাসের ভ্যাপসা গরমে মানুষের মাংস সেদ্ধ করা যাবে। দুদিন যাবৎ প্রচণ্ড গরম পড়ছে, ফ্যানের বাতাসেও গরম হাওয়া ছাড়ছে। প্রচণ্ড গরম সহ্য না হওয়ায় অগত্যা দুবার গোসল করল তটিনী। তবুও স্যাঁতসেঁতে ঘামে জামা ভিজে শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে আটকে আছে। ফ্যানের নিচে নিজেকে ঠান্ডা করার প্রক্রিয়া চলছে। তখনই মায়ের ডাক পড়ল, তটিনী, একটু পর সন্ধ্যা নামবে, আজ ছাতে শুকনো কাপড় রয়ে গিয়েছে, নিয়ে আয় তো মা। যাচ্ছি বলেই ওড়না গায়ে জড়িয়ে সিঁড়ি ধরে এগোতে লাগলো তটিনী। সিঁড়ি ঘর পুরো ফাঁকা, কোথাও কারো টিকিটিও নজরে পড়ছে না। গুনগুন শব্দে গান ধরল তটিনী। ছাদের দরজায় গিয়ে থামতেই ভরকে গেল তটিনী। সেদিনের মানুষটি ছাদে দাঁড়িয়ে, শুধু দাঁড়িয়ে থাকলে তার কোনো সমস্যা ছিল না। যথারীতি সেদিনের মতো আজও অদ্ভুত শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। দৃষ্টির নড়চড় হচ্ছে না। তটিনীর অস্বস্তি হলো। একটু আগে যে সে গান গাইতে গাইতে এসেছে, লোকটি কি শুনে ফেললো? এই জন্যেই কি এমনভাবে তাকিয়ে আছে? নিজে নিজে গুনগুন করে গান গাইলেও কারোর সামনে পড়ে গেলে বিব্রত বোধ করে তটিনী। তার গানের গলা খুব একটা ভালো নয়। এখানে তো সম্পূর্ণ অপরিচিত একজনের সামনে পড়ল। অস্বস্তি দ্বিগুণ বাড়ল। হাঁসফাঁস করে উঠল তটিনী। দ্রুত পা চালাতে গিয়েও যেন সে এগোতে পারছে না। কিছু একটা বারবার পা টেনে ধরছে। এলোমেলো পায়ের ছাপ ফেলে দড়ি থেকে কাপড় তুলল। মনে হচ্ছে লোকটি এখনো তার দিকেই তাকিয়ে আছে। সিঁড়ি ঘরে এসেই বাকি পথ এক প্রকার দৌড়ে নেমে এলো। নিজে নিজেই কপাল চাপড়ালো। এমন অস্বস্তিকর ঘটনা কেন তার সাথেই ঘটতে হলো? নিচে এসেই টের পেল তাড়াহুড়োয় একটা জামা ফেলে এসেছে। বৈশাখ মাসের প্রথম সপ্তাহ। পৃথিবী অন্ধকার করা এক টুকরো কালো মেঘ সকাল থেকেই আকাশে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে ইলশে ঘুরে বৃষ্টি হচ্ছে, আবার ছট করেই থেমে যাচ্ছে। সকাল থেকেই মেঘ মেঘ খেলায় এবার মুষলধারে বৃষ্টি নামলো।
ভীষণ বিরক্ত হলো তরি। তার ভালো নাম দিলারা জাহান তরি। সবাই তরি ডাকলেও বাবা তটিনী নামে ডাকেন। তটিনী অর্থ নদী। জন্মের 1 মাস পর বাবার মনে হলো গভীর নদীর মতো এই মেয়েটির নাম তটিনী হওয়া উচিত। সেই ছোট্ট তরির টলমল চোখে তিনি একটি বিশাল নদী দেখতে পেতেন। নদী ভালোবাসা মানুষটি সব বাদ দিয়ে তটিনী নামেই মেয়েকে ডাকা শুরু করলেন। তরির মনটা খারাপ হয়ে গেল এমন ঝুমঝুম বৃষ্টি দেখে। বৃষ্টি তার অপছন্দ তেমনটা নয়, তবে এমন বৃষ্টির দিনে বাইরে বের হওয়া পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কাজ তার কাছে। বৃষ্টি হচ্ছে হোক, সে বারান্দায় দাঁড়িয়ে 1 কাপ চা হাতে বৃষ্টি উপভোগ করবে অথবা কাঁথা মুড়ি দিয়ে লম্বা একটা ঘুম দেবে। বাইরে কেন যেতে হবে? বাধ্য হয়েই আজ বাড়ি থেকে বের হয়েছে সে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ধরতে গেলে সারা বছরই ল্যাব নিয়ে দৌড়ঝাঁপের উপর থাকতে হয়। তার উপর সে এখন ফাইনাল ইয়ারের ছাত্রী। ল্যাব না থাকলে কেউ মেরে ধরেও এমন বিরূপ আবহাওয়ার মাঝে তাকে ক্যাম্পাসে পাঠাতে পারত না। বাস এসে থামলো স্টপেজে, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। মাথায় ছাতা ধরে দৌড়ে কোনোভাবে একটা দোকানের ছাউনির নিচে দাঁড়ালো। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো কোনো সিএনজি পাওয়া যায় কিনা, কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয়। রাস্তায় 2-1টি সিএনজি দেখা গেলেও দেখে মনে হচ্ছে লোকজনে ভর্তি। স্টপেজ থেকে তার বাসা বেশি দূর নয়, হেঁটে গেলে 10 মিনিটের পথ, কিন্তু বৃষ্টির তোড়ের মুখে পড়ে হেঁটে ফিরতে পারছে না। উপরের অংশ রক্ষা পেলেও কোমর থেকে শরীরের নিচের অংশ ভিজে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হবে। বাজারের উপর প্রায় সবগুলো দোকানপাটি খোলা। কে কিভাবে তাকিয়ে থাকবে কে জানে। এসব ভেবেই আর এগোনোর ইচ্ছে হলো না। দোকানি চাচা খসখসে গলায় বললেন, বৃষ্টির ছাটে ভিজা যাইবেন আম্মা, ভিতরে আয়সা বসেন। তরি কৃতজ্ঞতা সূচক মৃদু হাসল। আমি এখানেই ঠিক আছি চাচা। ভেতরে গেল না সে, বাইরে দাঁড়িয়ে সিএনজি খোঁজ চালিয়ে গেল। একটা সিএনজি এদিকে আসছে দেখে হাঁপ ছাড়লো। ঠিক তার সামনে বরাবর থামলো। সিএনজি ড্রাইভার মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন? তরি বাসার ঠিকানা বলল। উঠে বসেন। বলার পরপরই তরি সিএনজিতে উঠে পড়ল। ঠিকঠাক হয়ে বসে পাশে চোখ পড়তেই বিষম খেল সে। এই লোকটির মুখোমুখি হতে চায় না সে, তবুও বারবার ওনার সম্মুখীন হয়। মাহমুদের সরল দৃষ্টি সিএনজির সামনে গ্লাস ভেদ করে রাস্তায় গিয়ে ঠেকল। আজ আর তরির দিকে তাকিয়ে নেই, তবুও তরি কুঁকড়ে যাচ্ছে। মাহমুদ যথেষ্ট দূরত্ব বজায় রেখেই বসেছে। তরি আরেকটু দূরত্ব সৃষ্টি করে সিএনজির কোণের সাথে লেগে বসল। সিএনজির পর্দা ভালোভাবে টেনে না বসায় বাইরের বৃষ্টির ছাট এসে তরির সাথে সাথে মাহমুদকেও ভিজিয়ে দিচ্ছে। হাত বাড়ালো মাহমুদ। তরি কোলে থাকা ব্যাগ আঁকড়ে আরেকটু জড়সড় হয়ে বসল। তার চোখে রাজ্যের ভয়। তার ভয়কে দূরে ঠেলে পর্দা ঠিক করে সোজা হয়ে বসল মাহমুদ। সামনে তাকিয়েও সে তরির অস্বস্তি বেশ বুঝতে পারছে। এই প্রথম সে কথা বলল মেয়েটির সাথে। গলা পরিষ্কার করে চিরাচরিত শান্ত স্বরে বলল, আপনার কি প্রবলেম হচ্ছে? আমি সামনে চলে যাব? চমকে উঠে পাশে তাকালো তরি। মাহমুদের নির্মল দৃষ্টি তার দিকেই জবাবের আশায় তাকিয়ে আছে। 1 মাসের যাত্রায় তাদের মাঝে একদিনও কথা হয়নি। হুট করে লোকটির মুখে তার উদ্দেশ্যে প্রশ্ন শুনে কিছুটা অপ্রতিভ হলো। বলল, জি। আপনার বসতে সমস্যা হচ্ছে কি? আমি কি সামনে গিয়ে বসবো? 3 জনের জায়গায় তারা 2 জন বসেছে। সমস্যা হওয়ার কথা নয়, তার অস্বস্তি হচ্ছে বললে মানুষটি কি ভাববে তা ভেবেই তরি হড়বড় করে বলে ফেলল, না না না, সমস্যা হবে কেন? আপনি সামনে যাবেন না, এখানেই বসুন। মাহমুদ আর একবার তাকিয়ে সোজা হয়ে বসল। তরি নিজেকে নিজে ভীষণ বকছে। তারা হুড়োয় সে এমনভাবে কেন বলতে গেল? মনে হচ্ছিল সে চায় লোকটি তার পাশে বসে থাকুক। এখন বড্ড হাঁসফাঁস লাগছে। শীতল আবহাওয়ার মাঝেও তার গরম লাগছে। আজকের দিনটাই খারাপ, নয়তো তার সাথে সকাল থেকেই কেন অপছন্দের ঘটনাগুলো ঘটতে যাবে। সিএনজি এসে থামলো বাসার সামনে। তরি ভাড়া বের করতে ব্যস্ত। অনেকক্ষণ ধরেই ভাঙতি টাকার খোঁজ করে যাচ্ছে। ভিতরে ভিতরে অস্বস্তি তার শেষ নেই। এই বুঝি আরেকটি বিব্রতকর ঘটনা ঘটিয়ে ফেলল সে। হাতে ভাঙতি টাকা না পেয়ে 500 টাকার নোট বাড়িয়ে দিল। ড্রাইভার জানালেন ভাঙতি নেই। বিপাকে পড়ল তরি। পাশ থেকেই গম্ভীর স্বর শোনা গেল, কিছু মনে না করলে আমি কি আপনার ভাড়া দিয়ে দিতে পারি?
মুহূর্তেই মাথা তুলে তাকালো তরি। ততক্ষণে মাহমুদ দুজনের ভাড়া মিটিয়ে দিল। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সে। তার এখানে কি বলা উচিত? পাশ কাটিয়ে যেতে যেতেই মাহমুদ বলে গেল, ভিজে যাচ্ছেন আপনি, মাথায় ঠিক করে ছাতা ধরুন। সংবিত ফিরে পেতেই নিজের কাজে আবারও লজ্জায় পেল তরি। বৃষ্টির দিনে বাঙালিরা খিচুড়িটা একটু বেশিই পছন্দ করে। সন্ধ্যার পরপরই চুলায় খিচুড়ি বসালেন তরি। মা সবটা এগিয়ে দিয়ে বললেন, আজ তুই রান্না কর। পাশেই 5 বছর বয়সী ছোট বোন অরু বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। বারবার জিজ্ঞেস করছে খিচুড়ি কখন হবে। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মিঠুর কাছে গেল। তার সাথে রামি বসে আছে। পড়ার ব্যাপারেই দুজন কথা বলছে। খিচুড়ি হতেই ডাক পড়ল সবার। বাবাও বাসায় আছেন। হাত ধুয়ে সবাই বসে পড়ল গরম গরম খিচুড়ি খেতে, সাথে আমের আচার। সবার শেষে খাওয়া শেষ হলো রামির। তৃপ্তির ঢেকুর তুলে তরির ওড়না টেনে ধরল। প্রেমিক পুরুষের মতো সুর পাল্টে বলল, খাওয়া শেষে ওড়নায় হাত মোছার জন্য হলেও মিষ্টি একটা সিনিয়র আপু চাই। রামির মাথায় চাটি দিয়ে তটিনী বলল, বয়সের তুলনায় বড্ড বেশি পেকে যাচ্ছ তাই না? দ্বিগুণ বয়সে আপুর সঙ্গে ফাজলামো করো। রামি বিরক্ত হলো, বলল, আমায় তুমি করে ডাকবে না তো আপু। মিঠুকে যেমন তুই করে ডাকো, আমাকেও তেমন করেই ডেকো। তুই সম্বোধন আপন আপন লাগে। আর তোমার সাথে ফাজলামো করবো না তো কার সাথে করব? রামির কণ্ঠে তীব্র অধিকার বোধ। মিষ্টি করে হাসল তরি। আদরের স্বরে বলল, আচ্ছা তুমি করেই ডাকবো। এখন আন্টিকে গিয়ে খিচুড়ি দিয়ে আয়, ঠান্ডা হয়ে যাবে। মুখ কুঁচকে নিল রামি। এখন ঘরে গেলেই ভাইয়ার কাছে পড়ার জন্য একচোট বকা খেতে হবে। অনাগ্রহ প্রকাশ করে বলল, আমার মিঠুর সাথে পড়ার ব্যাপারে অনেক কথা আছে, তুমি দিয়ে এসো। দিয়ে আয় না। প্লিজ আপু, তুমি যাও। মিঠু গিয়ে দিয়ে আয়। মিঠুর কাছ থেকে জবাব এলো, পারবো না। মা সবার তামাশা দেখছেন। মিঠুকে বকাবকি করে শেষে তরিকেই যেতে বললেন। যেতে পারবে না বললে মা অনেক প্রশ্ন করবেন। অগত্যা তরিকেই যেতে হলো। সংকোচ নিয়ে দরজায় বেল দিল। ক্ষীণ সময় পর দরজা খুলে গেল। আরও একবার অপ্রস্তুত হলো তটিনী। ভেবেছিল আন্টি দরজা খুলবে, কিন্তু দরজা খুলেছে মাহমুদ। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদুস্বরে বলল, ভেতরে আসুন। তটিনী হাতের বাটি বাড়িয়ে দিল। ইতস্তত করে বলল, এটা রাখুন, মা পাঠিয়েছে। মাহমুদ হাত থেকে বাটি নিল। ভেতর থেকে মা প্রশ্ন করলেন, কে এসেছে মামুদ? খানিকক্ষণ নিশ্চুপ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় জবাব দিল, বাড়ির মালিক। আয়েশা সুলতানা এগিয়ে এসে তরিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হাত টেনে ভিতরে নিয়ে এলেন। অনুযোগের স্বরে বললেন, তুমি দেখছি এখন একদমই আমাদের ফ্ল্যাটে আসতে চাও না। আন্টি কি তোমায় খুব বিরক্ত করি? ছি ছি আন্টি, বিরক্ত করবেন কেন? আসলে ইদানিং পড়াশোনার চাপ একটু বেশি যাচ্ছে, সেজন্যই আশা কমিয়ে দিয়েছি। সত্যটা আলগোছে লুকিয়ে গেল তরি। কঠিন সত্য তো এটাই যে সে মাহমুদের সামনে আবার কোনো বিব্রত পরিস্থিতিতে পড়ে যায়। এই ভয়েই আসতে চায় না। আজ আমার সাথে গল্প করে তবেই যাবে। নিঃশব্দে হেসে ফেলল তরি, বলল, ঠিক আছে। বাটিতে কি এনেছো? খিচুড়ি, বৃষ্টি হচ্ছে, সবাই খেতে চাচ্ছিল তাই রান্না করে ফেললাম। আয়েশা সুলতানা উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি রান্না করেছো? আর কি কি পারো? প্রায় রান্নাই পারি, মায়ের কাছ থেকে শিখেছি। বাটি থেকে কিছু খিচুড়ি আলাদা প্লেটে নিয়ে মাহমুদকে খেতে দিলেন আয়েশা সুলতানা। সেটা নিয়ে কোনোরূপ বাক্য ব্যয় ছাড়াই হাত ধুয়ে খেতে বসলো মাহমুদ। কানে মা আর তরি মেয়েটির টুকটাক আলাপ ভেসে আসছে। কারোর সাথে পরিচিত না হয়েও তাদের সম্পর্কে অনেক কিছুই জানা হয়ে গিয়েছে মাহমুদের। কেননা বাসায় আসলেই মা সবাইকে নিয়ে গল্প জুড়ে দেন। সে মন দিয়ে শোনে। স্বামীহারা এই নারীটিকে সময় পেলেই সে মুগ্ধ হয়ে দেখে। মাকে সে হাসি খুশি দেখতে চায়। মা নামক এই নারীটি কষ্ট পেলে তার বুকের ভিতর ভীষণ জ্বালা করে। তরি আর চোখে একটু পরপর মাহমুদের খাওয়া দেখছে। তার রান্নাঘরের মানুষ ছাড়া বাইরের কেউ কখনো ট্রাই করেনি। আজই প্রথম আন্টির জন্য নিয়ে এসেছিল। লোকটি কোনো ফিডব্যাক দেবেন কি? দিলেও কেমন দেবেন, পজিটিভ নাকি নেগেটিভ? পরক্ষণেই তরি ভাবলো সে এত সব ভাবছে কেন। অনেকক্ষণ ধরে গল্প করে এবার উঠে পড়ল তরি।
আয়েশা সুলতানাকে বিদায় জানিয়ে দরজার দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমে বসেই কাজ করছিল মাহমুদ। মা খেতে বসেছেন, তাই সে দরজা লাগাতে গেল। দরজা পর্যন্ত এসেই মাহমুদের কথায় থেমে গেল তরি। মাহমুদ শান্ত চোখে তাকিয়ে শান্ত স্বরে বলল, খিচুড়িটা বেশ ভালো ছিল। কারো প্রশংসা করতে সে কখনো কার্পণ্য করে না, তাই সরাসরি তরির রান্নার প্রশংসা করলো। তরি কি বলবে ভেবে পেল না। এই একটা জায়গায় এসেই সে শব্দ হারিয়ে ফেলে। পরিস্থিতি হয়তো এমন হতো না যদি না সেদিন মাহমুদ এসে পড়তো। হুট করেই কোনো বিব্রতকর ঘটনা ঘটে গেল তটিনীর জড়তা কাটিয়ে উঠতে সময় লাগে। এখনো ঠিক তেমনটাই হচ্ছে। প্রশংসা পেয়ে ধন্যবাদ দেবে কি দেবে না ভেবে উসখুস করছিল সে। অনেকটা সময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো মাহমুদ। মোটা মোটা পুরুষালী স্বরে শুধালো, এতটা অশান্ত কেন হচ্ছেন তরি? আপনি কি সেদিনের ঘটনার জন্য বিব্রত? দিনের অর্ধেক সময় কলেজে কাটিয়ে বাসায় ফিরল মাহমুদ। ঠান্ডা পানিতে গলা ভিজিয়ে স্থির হলো। অতঃপর লম্বা গোসলে শরীর ভিজিয়ে নিল। ভেজা চুলে আঙ্গুল চালাতে চালাতেই ছাদে পা বাড়ালো। ছোট্ট একটি মেয়ে, বড় বড় চোখ, মুখে একরাশ মায়া। এক প্যাকেট চিপস হাতে ছাদের একপাশে গড়ে ওঠা ফুল গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। অল্প চাপা নাক ফুলিয়ে বিড়বিড় করে কিছু বলছে। চোখের পাপড়ি কচি কিশলয়ের মতো নড়ে চড়ে উঠছে। এমন ছোট্ট একটি মেয়ের পিঠ ছড়ানো চুল ভীষণ অবাক করলো মাহমুদকে। হয়তো এখন থেকেই চুলের যত্নে বেশ মনোযোগ দিচ্ছে সবাই। চমৎকার দেখাচ্ছে এই ছোট্ট মেয়েটিকে। মাহমুদ অনেকক্ষণ ধরেই তাকিয়ে রইল। এতদিনে জানা হয়ে গিয়েছে ছোট্ট মোমের মতো চমৎকার পুতুলটি বাড়িওয়ালার ছোট মেয়ে। ওরু আপন মনে ফুলের সাথে কথা বলে যাচ্ছে। ফুল তার ভীষণ প্রিয়। সুযোগ পেলেই ছুটে ছাদে আসে। হুট করে নজর গেল ছাদের একপাশে একটি লোক তার দিকে তাকিয়ে আছে। তার ধারণা লোকটি তার দিকে নয়, তার চিপসের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সম্ভবত খেতে চাচ্ছে, তা নয়তো কি। ছোট ছোট পায়ে এগিয়ে গেল ওরু। এক হাত কোমরে রেখে গম্ভীর হওয়ার চেষ্টা চালিয়ে বলল, আপনি কি চিপস খেতে চাচ্ছেন? মাহমুদ অল্প বিস্তর হাসার চেষ্টা করেও হাসল না। অন্যথায় এই ছোট্ট বাঘিনীর থাবায় পড়ে প্রাণ নাশ হয়ে যায়। দেখা গেল মেয়েটি কেঁদে কেটে সমুদ্র তৈরি করে ফেলল। এতে তার জেল জরিমানা হলেও হতে পারে। বাড়িওয়ালার মেয়ে বলে কথা। মাহমুদ কিছু বলার পূর্বেই ওরু চিপসের প্যাকেট সরিয়ে নিল। বলল, দেব না আপনাকে চিপস। কেন দেব? একদম তাকাবেন না, আমার পেট ব্যথা করবে। স্তব্ধ হয়ে গেল মাহমুদ। পরক্ষণে নিঃশব্দে হেসে বলল, কিন্তু আমার যে তোমার কাছ থেকে চিপস খেতে ইচ্ছে করছে। আমার তো এইটুকুন চিপস। মুখ ছোট করে দুই আঙ্গুলে পরিমাপ করে দেখালো ওরু। মাহমুদ মায়া মায়া চোখে তাকালো। সে আবিষ্কার করলো ফুল গাছের পাশে আরো একটি ফুল, যে তাকে পিটপিট নজরে পর্যবেক্ষণ করে যাচ্ছে। মাহমুদ তাকে একটু রাগিয়ে দিতে চাইল। মেকি উপহাসের সুরে বলল, তোমার মন খুবই ছোট, তাই তো আমায় চিপস দিচ্ছ না। মাহমুদের ঔষধে কাজ হলো। তেতে উঠল ওরু। কোমরে হাত দিয়ে আঙ্গুল ঘুরিয়ে পুরো ছাদ দেখালো মাহমুদকে। ঝাঝালো স্বরে বলল, এই বিশাল বাড়িটা দেখছেন না? এটা আমাদের বাড়ি। আমরা অনেক বড় লোক। যারা বড় লোক তাদের মনটাও বড়, তাই আমার মন ছোট নয়, একদম নয়। মাহমুদ মিটি মিটি হাসলো। অরুর মতোই মুখভঙ্গি নিয়ে বলল, তাহলে চিপস দিতে এত কার্পণ্য কেন করছো? ওরু কাঁদো কাঁদো চোখে তাকালো। গাল ফুলিয়ে মাহমুদের দিকে চিপসের প্যাকেট বাড়িয়ে দিল। সে প্রমাণ করতে চাইল তার মন ছোট নয়, একদমই ছোট নয়। বিশাল বড় মনের অধিকারী সে। তার গভীর টলটলে চোখ বলে দিচ্ছে মাহমুদ চিপস হাতে নিলেই বড়সড় একটা সর্বনাশ ঘটবে। কেঁদে ফেলবে ওরু, হয়তো ছাদে শুয়েই গড়াগড়ি খাবে। নিচু হয়ে ওরুর সামনে বসলো মাহমুদ। শিমুল তুলোর মতো তুলতুলে নরম গাল টেনে দিয়ে বলল, তোমার চিপস আমার লাগবে না, আমি তোমাকে চিপস কিনে দেব, নেবে তুমি? ওরু নাক মুখ কুচকে অনবরত গাল ঘষে চলল। গাল টানাটানি খুবই বিরক্ত করে তাকে। চোখে মুখে একরাশ বিরক্তি প্রকাশ করে গাল ফুলিয়ে বলল, আমার গাল ধরবেন না, আমি পছন্দ করি না। যদি ধরি তুমি কি করবে? আমিও আপনার গাল টেনে দেব। তুমি কি সবসময়ই এমন ঝগড়া করো? ওরু রেগে যাচ্ছে। তা দেখে মৃদু হাসছে মাহমুদ। রাগে ফোঁসফোঁস শব্দ করে উঠল ওরু। বলল, আমি ঝগড়া করি না।
অরুকে অতিরিক্ত মাত্রায় চটে যেতে দেখে মাহমুদ তাকে আরেকটু সাহায্য করলো। রাগের মাত্রা আর এক ধাপ বাড়িয়ে দিতেই বলল, আমি তো দেখলাম তুমি বেশ ঝগড়া করতে জানো। আমি কিন্তু রেগে যাচ্ছি, আমি মোটেও ঝগড়া করি না। বলতে বলতেই কেঁদে ফেলল অরু। পানির ট্যাঙ্কে দুটো পরিষ্কার করার জন্য রামি মিঠু দুজনকে দুটো ট্যাঙ্কে ঢুকিয়ে দিল তরি। সারাদিন স্কুলে থাকায় হাতের নাগালে পায়নি তাদের। দুজনে পরিষ্কারের কাজ করছে কম, দুষ্টুমি করছে বেশি। ট্যাঙ্কের গায়ে জমে ময়লা হাতে নিয়ে মিঠু বলল, রামি, আমি বিশাল বড় একটা জিনিস আবিষ্কার করে ফেলেছি। এবার আর কেউ আমাকে অ্যাওয়ার্ড নেওয়া থেকে আটকাতে পারবে না। কাভি নেই। রামি বেশ একটা পাত্তা দিল বলে মনে হলো না, অবজ্ঞার সুরে পড়ল, তোর আবিষ্কারে আমি ভরসা করতে পারছি না। দেখা গেল নিজের আবিষ্কারের উপর এক্সপেরিমেন্ট করতে গিয়ে তুই নিজেই মরে গেলি। তাহলে জনগণ কিভাবে তোর উপর আস্থা রাখবে? দেশের একজন সচেতন নাগরিক হিসেবে দেশ ও জাতির এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দিতে পারি না। বেশ অসন্তুষ্ট হলো মিঠু, বলল, আগামীতে অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন সম্মানিত বিজ্ঞ লোককে অপমান করার অধিকার তোর নেই। তুই নিতান্তই এক মূর্খ। মহামান্য সম্মানিত বিজ্ঞ লোক, আপনাকে অপমান করার অনুতাপে আমি জ্বলে পুড়ে যাচ্ছি। আপনার বিশাল আবিষ্কার সম্পর্কে জানা আমার জন্য অত্যন্ত জরুরি, নাইলে যে আমি মরে যাব। আপনার পা ধরে গড়াগড়ি খাবো। অনুগ্রহ করে যদি বলতেন আপনার আবিষ্কার সম্পর্কে, তবে বড়ই কৃতার্থ হতাম। মিঠু দাম্ভিকতার সাথে মাথা উঁচু করলো। বিজ্ঞদের মতো ধারণা দিল তার আবিষ্কার সম্পর্কে। ট্যাঙ্কে জমে থাকা লাল রঙের ময়লা হাতে নিয়ে বলল, এগুলি দিয়ে দারুণ চা বানানো যাবে। চুমুক বসালে মনে উড়ু উড়ু প্রজাপতির ডানা ঝাপটে বলবে, আহ কি চমৎকার। এই দারুণ আবিষ্কারের জন্য বোধহয় অ্যাওয়ার্ড হিসেবে আমার একটা ফোন পাওয়া উচিত, তাই না? রামি বলল, তাহলে তোর বাপকে বলিস চিনি চা পাতা আনার দরকার নেই, এগুলো দিয়েই জম্পেশ চলবে। এগুলো খাবি আর ডায়রিয়া ছুটিয়ে ঘরে বাইরে দৌড়াবি। আমি নিজে তোকে অ্যাওয়ার্ড দেব। আমার পক্ষ থেকে অ্যাওয়ার্ড হিসেবে থাকছে 101টা জুতার বাড়ি। আহা, ব্যাপারটা তুই বুঝলি না। আমি তো এই চমৎকার চা তোকে খাওয়াতে যাচ্ছি। রামি হাতে জমে থাকা ময়লা পানি ছুঁড়ে মারল মিঠুর দিকে। বেটা তুই খা। ফের মিঠু ছুড়ল। তরি বা ক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। করতে বলেছে কি আর করছে কি? দুজনের ছোড়াছুড়ি দেখে ধমকেও থামাতে পারেনি তরি। লাঠি খুঁজতে ছাদের অন্য পাশে গেল। চোখজোড়া স্থির হয়ে গেল, সামনে আর এগোতে পারল না। অরুর ফোলা ফোলা গাল দুটো রাগে আর একটু ফুলে আছে। হাত নেড়ে চেড়ে তর্ক করে যাচ্ছে মাহমুদের সাথে। মাহমুদ নামক অদ্ভুত লোকটি নিঃশব্দে কেবল হেসে যাচ্ছে। একগাদা হাসিতে সামনের দাঁতগুলো চকচক করে উঠছে। মাথা থেকে পা পর্যন্ত আপাতমস্তক লোকটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল তরি। খুব বেশি ফর্সা নয়, আবার কালোও বলা যায় না। শক্তপোক্ত পেটানো শরীর, হাত ভর্তি কুচকুচে কালো রোম, টি শার্টের উপরে ফুলে ফেপে ওঠা পেশি স্পষ্ট ভেসে উঠেছে। বারবার ব্যাক ব্রাশ করে চুলগুলো পেছনে ঠেলে দিচ্ছে। সাধারণ একজন পুরুষ মানুষের মতোই দেখতে। পুরো মানুষটিকে দেখে অসাধারণ মনে না হলেও তার চোখ দুটোতে কিছু একটা আছে। ভীষণ ধারালো তার নজর, যা এক পলকেই তরিকে জবথব লজ্জায় ফেলে দিতে সক্ষম। তরির ধ্যান জ্ঞান কয়েক মুহূর্তের জন্য মাহমুদের উপর সীমাবদ্ধ হলো। হুট করেই মাহমুদের নজরে নজর পড়ল। চোখাচোখি হয়ে গেল দুজনের। তরি তাকিয়ে থাকার সাহস পেল না। ফের লজ্জায় আড়ষ্ট হলো। সে কেন এভাবে তাকাতে গেল? ইস, নিজেকেই নিজে ভীষণভাবে বকল। এখান থেকে কেটে পড়ার ছুতো খুঁজল। এগিয়ে গেল অরুর দিকে, তার হাত ধরে বলল, তোকে সেই কখন থেকে খুঁজে যাচ্ছি আমি। এখানে কখন এলি? অরু চোখ পিটপিট করে তাকালো। সরল মনে বোকা বোকা স্বরে বলে ফেলল, তুমি তো আমাকে এখানে দাঁড় করিয়ে ছাদের ওপাশে গেলে, তাহলে খুঁজলে কখন? হকচকিয়ে উঠল তরি। যদি এই মুহূর্তে ছাদটা ফাঁকা হয়ে যেত, তবে এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতো না। ভয়ঙ্কর রকম লজ্জা থেকে বাঁচতে লুকিয়ে পড়তো। শ্বাসরুদ্ধ হয়ে এলো তার। অরুর মোটেও উচিত হয়নি চরম সত্যিটা মাহমুদ নামক লোকটির সামনে প্রকাশ করা। কারোর সামনে লজ্জিত হওয়ার অপমান সহজভাবে নিতে পারার গুণ তার নেই। অপমানে চোখ ফেটে কান্না আসছে। তরির মতে অরু তাকে লোকটির সামনে অপমান করলো, ভীষণ রকম অপমান, যা তার আত্মসম্মানে লেগেছে। রাগে ক্ষোভে সে কড়া চোখে তাকালো। ধমকে উঠল অরুকে, একদম নিজের দোষ ঢাকার চেষ্টা করবি না অরু। আমি তোকে আমার সাথেই দাঁড় করিয়েছি।
মিথ্যা চাপিয়ে দিয়ে অরুকে কোলে নিয়ে দ্রুত স্থান ত্যাগের উদ্দেশ্যে পা চালালো তরি। অরু মাথা চুলকে মনে করার চেষ্টা করলো আপু কখন তাকে নিজের সাথে দাঁড় করালো। ওদিকে মিঠু আর রামি দুষ্টুমিতে ব্যস্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত একটিবারের জন্যেও দৃষ্টির হেরফের হয়নি মাহমুদের। তীক্ষ্ণ নজরে তরিকে পর্যবেক্ষণ করলো সে। দুদিন আগের স্মৃতি রোমন্থন করলো। মেয়েটাকে সহজ করার উদ্দেশ্য থাকলেও তাকে আরো বিব্রত দেখালো সেদিন। খিচুড়ি দিয়ে অনবরত চোখের পলক ঝাপটে কোনোভাবে পালিয়ে এলো সে। মেয়েদের সকল রূপের বাইরে সৌন্দর্য মণ্ডিত আরেকটি রূপ হলো লজ্জা পাওয়া রূপ। মাহমুদের মনে হলো লজ্জা পেলে মেয়েদের চমৎকার লাগে। লজ্জা নামক নতুন রূপটি যখন সামনে আসে তখন তাদের সকল দৈহিক সৌন্দর্য ফিকে হয়ে যায়। চোখে ভাসে কেবল লজ্জায় জড়সড় মুক্তি। এই রূপ দেখার জন্য একজোড়া স্বচ্ছ চোখ প্রয়োজন। মাহমুদ ছাদের দরজায় তাকিয়ে থাকে নিমেষহীন। মনে কোনো নতুন ভাবনার সঞ্চার হয়। অতঃপর দুই ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে আসে কিছু শব্দ। আপনি বড্ড বেশি লাজুক তরি।